শুরু করছি নিস্তব্ধ গোধূলি। লিখেছেন সুমনা খাতুন মল্লিকা। পর্ব 23। ক্যান্টনমেন্টে শালুক বকুলা চারুর সাথে বেশ কয়েকজনের পরিচিত হয়েছে। জেনিফার, রাফা ওরা কাজ শেষে এই বাড়িতেই আসতো। গোধূলির আলোয় চারপাশ চকচক করছে। জেনিফার বসে থেকে কিছু কাগজপত্র দেখছে। নুহাসও তার সাথেই ছিল। জয়দার হবু বউ মানে মুটকি বেনের সাথে বসে মশকরা করছে। শালুক সোফায় বসে পায়ের উপর পা তুলে কিসের যেন একটা বই পড়ছে। বকুল মাজার শাড়ির আঁচল গুজে একটা টুলের উপর দাঁড়িয়ে আলমারির তাকে বই সাজিয়ে রাখছিল। এমন সময় ভেতরে ঢোকে জলিল। সুজা শালুককে জিজ্ঞেস করে, কি ভয়াবহ দৃশ্য, আমার বউ পড়তে বসেছে? বই পড়ছে না দুলাভাই, গল্প পড়ছে। কিসের গল্প? দেবদাস। উপন্যাসের বই? আপনিও পড়ে দেখেন না, উপন্যাস পড়তে খুব ভালো লাগে। বই পড়লেও তো পারো একটু। ধেই, তার চেয়ে ছাই দিয়ে দুটো ঘষা মেরে বাসন মাজা মেলা সোজা। আচ্ছা তাই? তোমাকে তো আমি বাসনও মাজতে দেখি না। চলো ঘরে চলো। কি হলো? মাজা ব্যথা। জলিল চমৎকার করে বাঁকা হাসলো। দুষ্টু বোকা শালুকের এটা তালবাহানা। সে জানে জলিল তাকে এখন ঘরে নিয়ে গিয়ে একগাদা জ্ঞান বাণী শুনিয়ে দেবে। তাই ইচ্ছে করে জলিলের দুর্বলতায় আঘাত করলো। জলিল হাতের টুপিটা শিমুলের মাথায় রেখে শালুককে পাজা কোলে তুলে উপরে চলে গেল। বকুল তাদের দিকে তাকিয়ে হাসছিল। নুহাস, জেনিফার, জয় সবাই ওদিকেই চেয়ে আছে। বকুল আবারও বইগুলো তাকে রাখতে থাকে। অসাবধানতাবশত পা ফসকে পড়ে যায়। চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। চোখ খুলতেই সে দেখে সে পড়েনি। জাহিদ তাকে ধরে ফেলেছে, পাজা কোলে করে ধরেছে। ঘামে ভেজা শ্যামলা চেহারাটা চকচক করছে জানালা দিয়ে আসা গোধূলির আলোয়। খোঁচা খোঁচা দাড়ি মুছ ঠেলে ডান ভুরুর তিলটা নাচিয়ে অট্ট হাসি দিয়ে বলল, আমি তোমাকে পড়িয়েছিলাম না, তোমায় যে যেখান থেকেই যেভাবে ইক্কা মারুক ফিক্কা মারুক গোল গোল ঘুরিয়ে বলের মতো আকাশে ছুঁড়ে মারুক, তুমি বকুল আমি জাহিদের বুকেই পড়বে। চলো ঘরে যাওয়া যাক। নুহা শান্ত দৃষ্টিতে চেয়ে থাকে। নিঃশব্দে আরো একবার অন্তরের ভেতর মৃত্যু হয়। পুড়ে যায় বুকের বাপাস। চোখের পানি আড়াল করতে স্থান ত্যাগ করে। জেনিফার জাহিদের পথ আটকে বলে, একটা ইমার্জেন্সি পেপারে সিগনেচার করতে হবে বস। আমার কাছে আপাতত বউ বেশি ইমার্জেন্সি, তুমি আসতে পারো। আজ তোমার ছুটি, বাড়ি গিয়ে খাও রুটি। দিন পার হচ্ছে, বাড়ছে সম্পর্কের ঘনিষ্ঠতা। শুধু অন্য দিকগুলোতে নিঃশব্দে পুড়ে যাচ্ছে কয়েকটি হৃদয়। আজ ছুটির দিন। জাহিদ বা জলিল কারো ডিউটি নেই। চারু আর শিমুলকে ক্যান্টনমেন্টের স্কুলে ভর্তি করে দিয়েছে জাহিদ। জয় এসেছে, সবারই প্রায় ছুটির দিন। নুহাস আসেনি। সে ভয় পায় তার জন্য বকুলকে আবার ভোগান্তিতে না পড়তে হয়। আজ শালুকের 17তম জন্মদিন। বাড়ির সবাই ছোটখাটো একটা অনুষ্ঠান করবে ভাবছে, নিজেরাই। দুপুরে খাওয়ার টেবিলে বসে জলিল, জয়, রাত, রাফা সবাই হাসি ঠাট্টা করছিল। রাত মাঝে মধ্যে রাফাকে নিয়ে আসে। শালুকের তা একদম সহ্য হয় না, আর জলিলের তা দেখে বেশ মজা লাগে। জাহিদের দিকে জেনিফার ব্যথিত দৃষ্টিতে চেয়ে থাকে অধিকাংশ সময়। জেনিফারকে একা পেয়ে বকুল জিজ্ঞেস করে, আপনি লেফটেন্যান্ট সাহেবকে অনেক পছন্দ করতেন না আপু? আসলে ভাগ্য জিনিসটা অন্যরকম, যার সাথে যার নাম লেখা আর কি। আপনার নিজেকে গুছিয়ে নেওয়া উচিত। গুছিয়ে নেব? তুমি কি বুঝবে সন্ধ্যা? যার আশায় জল পড়ে সেই জানে একতরফা কি জিনিস। যত বেশি প্রত্যাশা মানুষ মন থেকে করে তার চেয়ে বেশি হতাশায় দম আটকে মরে। কথাটা তুমিও মনে রেখো সন্ধ্যা। একদিন এই কথাটা তোমাকে সজোরে হিট করবে। কেন? আর কিছু বলার আগে জাহিদ এসে বলে, জেনি, অনেক হয়েছে, তোমার পোস্টিং কাতিরাবাদ করে দিয়েছি, আগামী সপ্তাহেই লিভ নেবে। জেনিফার ডুকরে কেঁদে উঠল। জাহিদের পা জড়িয়ে ধরে বলল, এমনটা করবেন না বস। প্রয়োজনে আমি সন্ধ্যার চাকর হয়ে থাকবো, তবু আমাকে এত দূরে পাঠাবেন না বস, প্লিজ। দূরে সরে দাঁড়াও। দেখো জেনি, তুমি একটা ভালো স্টুডেন্ট, তোমার ভবিষ্যৎ অনেক ব্রাইট। এসবের সময় নষ্ট করো না, ক্যারিয়ারে ফোকাস করো। কোয়ার্টারে ফেরত যাও। বকুল অবাক চোখে দেখে কতটা ভালোবাসলে মানুষ এমনটা বলতে পারে। জাহিদ বকুলকে টেনে ঘরে চলে যায়। রাতের বেলা অনুষ্ঠান। চারুকে জয় খেপি বানিয়ে তুলেছে। কেক টেক কাটার পরে জয় চারুর পাশে বসে বলল, এই যে মুটকি বিয়ান, আপনি তো অনেক সুন্দর নাচেন, একটা ডান্স দেন। জয় ভাই, আবারও আপনি আমাকে জ্বালাচ্ছেন। আমিও দেখবো আপনার বউ কত চিকন হয়। আমার হবু বউ মুটকি, কিন্তু দেখতে ঝাক্কাস। আহারে, বিয়ান বুঝি বেশি রাগ করছে। ওই মিউজিক বাজা। জাহিদ বলল, আমরাও দেখবো ঠ্যাঙ্গা মারা কালু আর পাওয়ার অফ ড্যান্স।
সবাইকে অবাক করে দিয়ে লুঙ্গি আর সাদা শার্ট পরা জয় বেআইনের রাগ ভাঙাতে দারুণ একটা নাচ দিল। সঙ্গে যোগ দিল রাত, জাহিদ আর জলিল। সবাই দেখলো বড় বড় সেনা সদস্যদের বক্স ফাটা ঢ্যাঙ্গা মারা নাচ, হাসার মতোই গান। চালু সহ সবাই জয়দের ডান্স দেখে আর গানটা শুনে খুব হেসেছে। রাতের বেলা জলিল দাঁড়িয়ে দাঁড়িয়ে শালুকের সাজগোজ খোলা দেখছে। গলায় হার আটকে গেলে জলিল সেটা ছাড়িয়ে দিতে দিতে বলল, থাক আমি খুলে দিচ্ছি। কেউ আবার আমাকে বলেছিল গয়না খুলে চুড়ি ভেঙে দিলে ভালোবাসা বাড়ে। শালুকের প্রথম রাতের কথা মনে পড়ে খুব লজ্জা হয়। ঠোঁট টিপে একটু হেসে বলে, এভাবে খোঁচাখুচি করছেন কেন? আমি কি তখন ওইসব বুঝেছি? জয়নাল বাবা যা বলেছে তাই শুনেছি। এমন ভাবে বলছেন যে আগে আরো 2-4টা বিয়ে হয়েছিল, সব আমার আগে থেকে জানা ছিল। আচ্ছা তাই নাকি? খুব চালাক তো তুমি। আগের বার হাত পেতে বাচ্চা চাইছিলে, এবার আঁচল পেতে চাও। থালা পেতে চাইবো, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, কিন্তু আজ তোমাকে আবার চুড়ি ভাঙতে হবে। সেবার তুমি তোমার আপাকে দেখিয়ে আমার ইজ্জত মেরেছো, এবার আমি দাভাইকে দেখিয়ে তোমার ইজ্জত উড়াবো। যা, ইচ্ছে করে খোঁচাচ্ছেন কেন? আচ্ছা শুনুন, আদেশ করুন বেগম সাহেবা। আমার কিছু টাকা লাগবে। বলতে কেন হবে? পকেট থেকে নিয়ে নেবে। পকেটে 10-12 টাকা নয়, বেশি লাগবে। ড্রয়ার থেকে নিতে কত লাগবে? 6000। হ্যাঁ, তোমার সব মার্কেট তো আমি করে দিই, শাড়ি চুড়ি যখন যা দরকার। এই 6000 টাকা দিয়ে কি করবে? ওই আসলে, হ্যাঁ কি আসলে, উপন্যাসের বই কিনবো। এক সেট 16টা বই 6000। বাইরের দোকানে দেখে এসেছি। পরীক্ষায় পাশ করে না 5-6টা সাবজেক্টকে খুন করে আসছে উপন্যাস পড়বে। একদম নাক ফাটিয়ে দেব। যাও গিয়ে পড়তে বসো। রাফাদের দেখেছো, ওরা সারাদিন পড়াশোনা করে। আপনি বসেন পড়তে, আমি চললাম আপার কাছে। খালি পেয়েছে রাফা রাফা রাফা। দূর। রেগে মেগে উঠে গেল শালুক। পরদিন সকালে জলিল শালুককে ডাকছে, এই বোকা সুন্দরী ওঠো, বেলা 10টা বাজে। আর কত ঘুমাবে? আমি ডিউটি যাব। ডিউটি যান না, রাফা বিউটির কাছে যান। আপনার শার্টের বোতাম লাগিয়ে জুতোর ফিতা বেঁধে দেবে। আমাকে কেন রাখছেন? আরে চলোই না, তোমায় একটা জিনিস দেখাচ্ছি। রাফা আপু পড়তে বসেছে, কান ধরে টেনে ওইটাই দেখাবেন তো? আমি যাব না আপনার সাথে। জলিল অগত্য শালুকে পাজা কোলে তুলে নিতে শালুক গাল ফুলিয়ে বলল, হ্যাঁ পেয়েছে, খালি কথা না শুনলেই কোলে তুলে উঠিয়ে নিয়ে যায়। আমি কিন্তু রেগে গেলে এইটা মেরে রাফার মাথা ফাটিয়ে দেব, তখন পড়বে সারাদিন। জলিল রাগে বিলাপ করা শালুককে নিয়ে গিয়ে নিচতলায় নামলো। বকুল বলল, এগুলো এখন কোথায় রাখবো? শালুক তাকিয়ে দেখলো এক গাদা উপন্যাসের বই, 150 খানেক তো হবেই। মোটা চিকন বইয়ের বাহারে ড্রয়িং রুম ভরে গেছে। শালুক জলিলের দিকে তাকাতে সে বলল, আমার বোকা সুন্দরী চাইবে আর এনে দেবো না, তা কখনো হয়? স্বপ্ন দেখছি? শিমুল চিমটি কাটতো। শিমুল চিমটি কাটতে শালুক বলল, এটা সত্যি? এত এত বই সব আমার? সব তোমার, কিন্তু এগুলো রাখবো কোথায়? তোমার ঘরের পাশের ঘরে। ওটাতে রাফা থাকতো, ও নিচে থাকবে। তুমি তোমার মন মতো লাইব্রেরি সাজিয়ে নিও। চারু বলল, আর কিছু লাগলে তাও চেয়ে নে শালুক, এরকম সুযোগ রোজ রোজ আসে না। আমার বইয়ের জন্য রোজ রোজই আসবে। জাহিদ ডান ভ্রু উঁচিয়ে বলল, হ্যাঁ টাকা তো বড়দের পেছন দিয়ে বেরোয়। এভাবে চললে 2 দিনে গ্রিন ব্যাংক ব্যালেন্স ফাঁকা হয়ে যাবে তোর। রেড ব্যালেন্স তো ফুরোবে না। বকুল বলল, রেড ব্যালেন্স মানে? তুমি ওইসব বুঝবে না জাদু, ব্যালেন্সেরও ভাগ আছে। গ্রিনটার হিসাব সরকারকে দিতে হয় আর রেডের হিসাব আমাকে, ব্যাস পার্থক্য এটাই। আচ্ছা। কাজের লোকগুলো শালুকের আদেশ মতো বইগুলো সাবধানতার সাথে উপরে নিয়ে যাচ্ছে। বকুল নিজের ঘরের বইয়ের থাক থেকে একটা ফাইল পাড়ার জন্য হাত উঁচু করে, কিন্তু হাতে পায় না। জাহিদ পেছন থেকে জড়িয়ে উঁচু করে বলে, এবার নামাও। অতি সহজেই ফাইলটা পেরে নিল বকুল। উল্টে ঘুরে জিজ্ঞেস করলো, এভাবে হুট করে চলে আসেন কেন? ভয় লাগে তো? আচ্ছা লেফটেন্যান্ট সাহেব, আপনার মা আজও দেখতে কেমন ছিল? একদম হুবহু আমার মতো, কোনো পার্থক্য ছিল না? ছিল, আম্মাজানের সাথে আমার চেহারার কিছুটা মিল ছিল।
দেখতে পারলে হতো গো। আমার আম্মা জান এমনিতে অনেক সুন্দর ছিল, কিন্তু এই যে এই তিল, এটা দেখে সবাই বুঝতো কোনটা আম্মা জান। আমার এই যে ভুঁড়োর ওপরে তিল, আমার আম্মা জানেরও একদম একই জায়গায় তিল ছিল। একটু রোগা মটকা ছিল, শ্যামলা সোনার বরণ চেহারা ছিল। কেন জানি না আমার কাছে তাকে অসম্ভব সুন্দর লাগতো। মায়ের রূপের কোনো বর্ণনা হয় না, সেজন্য আপনার মা শ্যামঙ্গিনী হয়েও আপনার চোখে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর। ঠিক, পৃথিবীতে 3 জন নারীকে দেখেছি যারা সুবহানাল্লাহ মার্কা সুন্দরী। 1 আমার বোকা দাদি যান, 2 আমার নিরপরাধ অভাগী আম্মা যান, আর 3 ফুলের চেয়েও নিষ্পাপ আমার জাদুকরী বউ যান। বকুল তার চিরল দাঁত বের করে চমৎকার করে হাসলো। তার সেই হাসি আর বাইরে থেকে ভেসে আসা স্নিগ্ধ সুবাস জাহিদের মনকে প্রশান্ত করে তুলল। দুজনে আবার নিচে চলে গেল। জাহিদ, রাত আর জলিল ডিউটিতে বেরিয়ে গেল। হাসি আনন্দে কেটে গেল 6টা মাস। দীর্ঘ 6 মাস পর জাহিদের আর জলিলের আবার 2 মাসে ছুটি পড়েছে। নুহাসকেও ছুটি দিয়েছে জাহিদ। রাত, রাফা ওরা আগেই চলে গিয়েছে। বাড়ি যাওয়ার আনন্দ সবার চোখে মুখে। ট্রেনের ভিতর বসে থেকে বকুল বাইরের দিকে তাকাতেই দেখলো একটা প্রজাপতি। তার উপর ট্রেনের উপর দাঁড়ানো এক লোকের ছায়া পড়তেই সে পালিয়ে গেল। বকুলের 6 মাস আগে সে ঘটনার কথা মনে পড়ল। ট্রেন ছুটে চলল আপন গতিতে, চারপাশে নদী নালা সবুজের সমাহার দেখার মতো। বাড়ির সামনে আসতেই ভেতর থেকে সবাই ছুটে এগিয়ে এলো। জুই দৌড়ে এসে বকুলকে বলছে, ও সন্ধ্যা মা, আমার তোমাদের কথা খুব মনে পড়েছে। বেলিমা, কতদিন তোর সাথে আগডুম বাগডুম খেলি না, আজকে অনেকক্ষণ খেলবো। জুইকে ছুটে এসে জড়িয়ে ধরে শালুক। আলতাবানু, চম্পা কাকি, বাসার বিনয়বাবু, তরু ওরাও এসেছে। বকুল জিজ্ঞেস করলো, চুমকি আপা কোথায়? জমেলা বলল, হ্যাঁ এখন ভরা পুয়াতি, বাইরে থেকে আইসো, আগে সাফসুরটা হও, তারপর দেখা করো। রাতের বেলা বাড়িতে কয়েকজন হিন্দু লোকের প্রবেশ হলো। চেনা মানুষ, তবে বিরোধী দলের লোক। হুমা পাঠান, শোভা পাঠান, ভাই হিমু পাঠান। প্রথম সাক্ষাতেই হুমা লোকটার নজর খুব একটা সুবিধার মনে হয়নি বকুলের। তারা এসে অতিথিশালায় বসলো। জাহিদ, জলিল, জয়, অজয়, সুজয়, রাফসান এসে কক্ষে ঢুকলো। জাহিদ হায়দার, ইরফান, রাত তালুকদার আর জলিল হায়দার ঈশান একপাশে বসা, পেছনে বাকিরা দাঁড়িয়ে। বিপরীতে বসা হুমা পাঠান, শোভা পাঠান, পেছনে দাঁড়িয়ে হিমু পাঠান আর বাকিরা। তারা কি কথা বলছে তা শোনা যাচ্ছে না, তবে জাহিদের চেহারা দেখে বোঝা যাচ্ছে হুমরা পাঠান তার সমকক্ষী। শোভা মেয়েটাও পায়ের ওপর পা তুলে বসে আছে হুমরা পাঠানের পাশে। খুব চেষ্টায় এক বাহানা দিয়ে বকুল দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে চেষ্টা করলো। কি এমন কথা বলছে যে জাহিদের কপাল কুঁচকে আছে। আবছা আবছা শোনা যাচ্ছে, তবে ইশারা হায়দার এর জন্য বেশিক্ষণ সেখানে থাকতে পারলো না বকুল। শোভা পাঠান, তাকে মেয়ে বললেও ভুল, আবার মহিলা বললেও ভুল। হৃষ্টপুষ্ট শরীর, হুমরার মতো ফর্সা বকবকি চেহারা, শান্ত চোখের মণি, দেখতে ভারী সুশ্রী। হুমরা বলল, ডেভিডকে এর সমান না হলে হিসেবে গলমিল বেঁধে যায়। পকেট পূর্বে মাল ঢালবে না, এটা তো অসম্ভব। আমার ভাগ আমাকে চুপচাপ বুঝিয়ে দে। জাহিদ পূর্বের ন্যায় সিনা টান করে পায়ের ওপর পা তুলে শান্ত ভঙ্গিতেই বলল, ভাগ তোমার শাটার ভেতর ভরে দিচ্ছি, এসো। যা করে আমার কাওয়ার দল করে। তোমার শুয়োরের পাল নাকে ঝান্ডুবাম লাগিয়ে উভূত হয়ে ঘুমায়। ক্যাশ ক্লিয়ার না করলে আমি অর্ডার প্লেস করতে পারবো না। বারডারে কেউ বোঝা, আরে কিসের এত সন্দেহ? 9 বছর ধরে ইতালিয়ানো বায়ো ইন্ডাস্ট্রিতে মাল সাপ্লাই করে যাচ্ছি। এবার না হয় পেমেন্ট করতে একটু সময় লেগেছে। সেখানে কিভাবে মাল পৌঁছাবে সেটা আমার নয়, তোমাদের দেখার বিষয় কাকা। সেকেন্ড লেফটেন্যান্ট হুমরা পাঠানের। আমি বা আমার সেনা কেউ ওখানে বাল ফালাতেও যাবে না। তোকে উড়িয়ে দিতে নিউটন দেওয়ানের তালিও বাজাতে হবে না, পারবেও না, কারণ বাজানোর জন্য আমি জাহিদ হায়দার ওই মাদারির হাতটাই রাখবো না। কতদিন ধরে যে টার্গেটে আছি কাকা, তুমি হতেই পারো বায়ো ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, তবে সব পাওয়ার আমার হাতে। আমার আগে নিউটন দেওয়ান তোমাকে পিষে ফেলবে। সাবধান হরে শালা, তোর জন্য আমি ওয়ার্নিং দিয়ে গেলাম। বাতাসে পাতা নড়ে কাকা, পাথরে নড়ে না। তোমার মনে হয় আমাকে সরানো এত সোজা? এক হাতে টাকা ফেলবে, অন্য হাতে মাল ডেলিভারি। তাছাড়া অর্ডার প্লেস করার মতো মাল এখন আমার হাতে নেই। তাহলে পেপার সাইন করার আগে মনে ছিল না? আমার তোমার মতো সবসময় কুরকুরি লেগে থাকে না। ইনফর্ম করে দাও, আমার আরো 1.5 মাস সময় চাই। আমার মান সম্মান পেছন দিয়ে পালাবে। জাহিদ উঠে দাঁড়িয়ে বলল, ইস ইস, এ জইলা দেখতো পায়ের নিচে কি যেন পড়লো মনে হচ্ছে। ওহো দা ভাই, হুমা পাঠানের সম্মান।
চমকানোর ভান করে বলল জলিল। না 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 বাচ্চা, আঙ্কেল রেগে গেলে কিন্তু কান মরা দেবে। ওহো আঙ্কেল, বাচ্চারা রেগে গেলে কিন্তু কোলে হিসু করে দেবে। কি বলিস কালুয়ার দল? একদম ভাই। শোভা পাঠান উঠে দাঁড়িয়ে বলল, বহুত হয়েছে তোমাদের ছোট লোকের কাজ কারবার, চলো ওনাদের সাথে একটু দেখা করে আসি। ওই 25টা মালের রিপোর্ট দেখাও, আর ওই 3টা মেয়েকে দিয়ে দাও, আমি ওদের পেমেন্ট কমপ্লিট করে দেব। ডান হাতে টাকা নিয়ে বা হাতে মাল দিও, আমাকে দেখাও। জলিল এবার জাহিদের দিকে তাকালো। জাহিদ চোখের ইশারায় জয়কে ভেতরে দেখে আসতে বলল। অজয় আর সুজয় সামনে সামনে হাঁটতে ধরলো। তারপর কোন অজানায় হারিয়ে গেল জাহিদ সহ লোকগুলো। বকুল আলতাবানুকে জিজ্ঞেস করলো, দাদি তুমি কি ওনাদের দাদিজান বা আম্মাজানকে চিনতে? চিনতাম। ওনারা কিভাবে মারা গেছিল দাদি? জামশেদের মা আমার সখী ছিল, বড্ড ভোলা ভালা আসিল। ভুল কইরা ডাকাত সর্দার বাহাদুরের বাড়িতে গেছিল। সবাই কয় খারাপ কাজ কইরা আইছিল। প্রমাণ ছিল এই বোকা মহিলার মুখের কথা। হ্যারে যখন জিগাইছে হ্যাঁ কইছে হ গেছিলাম, বাকিরা কেউ শুনে নাই। হ্যার কলজার টুকরা জামশেদ হ্যার ফাঁসির দড়ি টানছিল। আর আম্মাজান? হ্যাঁ ওই জিনপুরের আসরে মরছিল, ভুল করে অভিশপ্ত ময়দানে পা রাখছিল। পরের দিনই নাকি জিনে তিতলায় হ্যারে মারছে। আগে অন্দরমহলে 2 কি 3 বার আইছি। ওই এতগুলো বছরে আগেও তিতলায় ওরকমই তালাবদ্ধ আসিল। শোনা যায় ব্রিটিশ আমলের শুরুর দিকে হ্যাগো পূর্বপুরুষের আমলে কোনো এক নারী চিৎকার করে অভিশাপ দিছিল, ওই ত্রিতলায় যে যাইব হ্যার মৃত্যু নিশ্চিত। মাঝখানে এত গোলমাল হইতো না, খালি নাকি পুরুষেরা উপরে যাইতো। তখন দাদি শাউরি আর শাউরি মরার পর থেকে আর কেউ যায় না। ভাঙারও চেষ্টা করেছে জিন্না হায়দার, ভাঙার চেষ্টা করতে হ্যাঁ মরছে। ওরে বাবারে, এসব জিন এখানে এরা থাকে কিভাবে? আচ্ছা দাদি, জিনে কি দ্বিতলা বা নিচতলা বা অন্য কোনো ভবনে যাইতে পারে না? জানি না, হে বাড়ির মেলা রহস্য। তার মধ্যে সবচেয়ে বড় ত্রিতলা আর বিচারের অভিশপ্ত ময়দান। শুনলাম ত্রিতলা বাদে সব নাকি তাবিজ টাবিজ দিয়া দোয়া কলমা পড়া। হতেই পারে, ওইসব নিয়ে বেশি মাথা ঘামাস না। যারা ওইসব নিয়ে বেশি মাথা ঘামায় হ্যাগুড়ি ধরে। সব সময় দোয়া কলমার উপরে থাকবি, আর জামাইরে বুঝাইয়া এই বাড়িতে আসা একটু কমাইস। যত দূর থাকবি তত ভালো। দেখতে দেখতে কেটে যায় আরো 1.5 মাস। চুমকির বাচ্চা হওয়ার দিন অতি নিকটে। সেদিনও জাহিদ বাড়ি ফিরতে দেরি করেছে, বলে গিয়েছে অবশ্য। আজ বন্ধু মহলের সাথে আড্ডা দিয়ে ফিরতে একটু দেরি হবে। শালুকের হঠাৎ মনে পড়ে জলিল তাকে একটা বই দিয়েছিল, সেটা ঢাকা নিয়ে যাওয়ার কথা মনে ছিল না। সে খুঁজে খুঁজে ওই বইটা বের করে পড়তে আরম্ভ করলো। চোখ বড় বড় করে সূক্ষ্ম একটা ঢোক গিলল। কিরকম বেহুদা আচরণ করেছে জলিলের সাথে, বোকা বোকা কথা বলেছে। জলিল নিজেকে কতটা সংযত করেছে। বকুল এক বুক সাহস নিয়ে আবারও বাইরের বারান্দায় ওই একই জায়গায় গিয়ে দাঁড়ায়। আজও জোনাকিরা ছুটে এসেছে, তবে আসেনি কোনো দুধ। বারবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তিতলায় নজর দিচ্ছে। চারপাশ একদম স্তব্ধ, কোনোখানে কোনো আওয়াজ নেই। ঝিঝি পোকার ডাকে কানে তালা লাগা অবস্থা। হঠাৎ কারো গালে একটা চর পড়ার আওয়াজ হলো। তিতলা থেকে ভেসে আসছে মনে হয়, কিন্তু বোঝা যাচ্ছে না স্পষ্ট। দুর্ভাগ্যবশত নিচ থেকে জসিম হায়দারের চোখে পড়ল ত্রিতলার দিকে তাকিয়ে থাকা বকুলের দিকে। তিনি ভ্রু কুঁচকে ধমকে শুয়ে ডাকলেন, সন্ধ্যা তুমি ওখানে কি করছো? জি চাচা যান, উনি এখনো আসেননি তো? ছেলেগুলা বড্ড বেহায়া, কতবার বলেছি রাত করে বাইরে না যাইতে। যাও ঘরের ভিতরে যাও। জি চাচা যান। আরো কিছুক্ষণ পর জলিল ডুলতে ডুলতে ঘরে এলো। শালুক বলল, ছি ক্যাপ্টেন সাহেব, আপনি নেশা করে এসেছেন? না মানে আমি নেশা করিনি, নেশা আমাকে খেয়ে নিয়েছে। আমি বললাম আমি একটুতেই ডাল হয়ে যাই, কিন্তু ওরা জোর করে ধরে গিলিয়েছে। শরত, আমি বিছানা ছাড়বো, আমার বোকা সুন্দরী এখন এসে ঘুমাবে। বিছানাটা কোথায় জানো? শালুক গাল টেনে হেসে ফেলে, বলে, সামাল দিতে পারেন না তো গিলেছেন কেন? আরে তুমি তো আমার বউ, তোমাকে আজ এত সুন্দর লাগছে কেন? কাল হলে কি বউকে দেখতে এত সুন্দর লাগে? শালুকের হাসাহাসি উপেক্ষা করে জলিল শক্ত করে শালুকের বাহু চেপে ধরে। অতঃপর নেশার ঘরে সব ধোঁয়াশা হয়ে যায়। জাহিদকে ভেতরে ঢুকতে দেখে বকুলের ধ্যান ভাঙে। সে জাহিদকে তিতলা নিয়ে কিছু বলতেই যাবে, জাহিদ ঢুলতে ঢুলতে এসে বকুলের গায়ের উপর পড়ে যায়। শক্তপোক্ত ভারী শরীর বকুল কিছুতেই নিজের উপর থেকে সরাতে পারে না। দম বন্ধ হয়ে আসে। আশ্চর্য, টাল হয়ে যাবেন যেন, খান কেন ওইসব? ছি, কি গন্ধ! জাহিদ বকুলের ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে চোখগুলো বড় বড় করে তাকায়।
মানে বকুল যাতে কিছু জিজ্ঞেস না করে তাই সে টাল হওয়ার নাটক করছে। সেই চোখে বিরল রহস্য।